দেখো পিপিটি এখন বানানোই যায়, ঠিক আছে, বাট আমি এখন টাইম ওয়েস্ট করছি না আর। তো আমি একদম স্টার্ট থেকে স্টার্ট করি। ওকে, তো তোমাদের আমি রিকোয়েস্ট করবো, তোমাদের এআই রিলেটেড যার যার নলেজ আছে এখন সেগুলোকে একদম সাইডে রাখো, ঠিক আছে? ওকে, সাইডে বলতে কি, তোমরা অনেক কিছু ভেবেছো যে জিপিটি এভাবে কাজ করে, ওপেন এআই এইভাবে কাজ করে। ওকে, ক্লডের বিভিন্ন যে মডেল আছে, সনেট, ওপাস, ওকে, গ্রক থেকে যেগুলো আছে, এল্লামা, ঠিক আছে, তারপরে কম্পাউন্ড, ওকে, মেটার যে বিভিন্ন মডেল, এই সবগুলোকে এখন সাইডে রাখো, ঠিক আছে? তোমরা জাস্ট কাইন্ড অফ ব্ল্যাক বক্স ভাবো। ওকে, তো ফার্স্ট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমি তোমার দিকে আহ, জিনিসটাকে বোঝাই যে আমাদের সেমিনারের টপিকটা কি। সেমিনারের টপিকটা কি, সেটা হচ্ছে এআই, তাই তো? দেখো এখন সব দেশই দেখবে কম বেশি এআই এআই করে যাচ্ছে, বাট এই এআই এর করার কারণটা কি? কেন ইন্ডিয়াতে এত স্মার্ট হাব তৈরি হচ্ছে এআই এর? কিছু তো কারণ আছে, কিছু তো বেনিফিটস আছে। হিউম্যান এফোর্টস কমানোর জন্য। নট নেসেসারি হিউম্যান এফোর্টস কমাতে পারবে, বাট হিউম্যান এফোর্টস করানোর জন্যই যে এআই হচ্ছে তা সেটা কিন্তু প্রপারলি না। বিকজ এআই এর কিছু লিমিটেশনস আছে, হিউম্যানেরও কিছু লিমিটেশনস আছে। তোমাকে দুটোরই লিমিটেশনস দেখে তুমি যখন সেই জায়গায় এআই কে অ্যাডজাস্ট করতে পারবে, দ্যাট বিকামস মোর সুইটেবল। চলো আমি আগে বেসিক থেকে শুরু করি। বলো, হোয়াট ইজ এআই? হুম, কি মনে হচ্ছে এআই মানে জিনিসটা কি? এনিওয়ান? হ্যাঁ বলো, তোমরা তোমাদের নলেজ থেকে বলো। জানো কেউ কিছু? হুম, ওকে, চলো আমি বলে দিচ্ছি। এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলবে দাদা এটা তো জানি। চলো এবার তোমাদের দিকে আমার কোয়েশ্চেন, তোমরা তো এত ইউজ করো, জাস্ট বলো যে এআই ফার্স্ট এসেছে কবে? এআই কবে এসেছে তোমাদের কি মনে হয়? কবে? অপশন দিচ্ছি: 2012-র পর, 2016-র পর, 2019-এর পর, দু দু হাজার হাজার কুড়ির পর। বারোর পর। 2020-র পর। বলো। দাদা একটাও না, সবকটার আগেই এসেছিল, মানে এর যদি কনসেপ্টের আগে আসছিল। যদি সবকটার আগে আসে তাহলে কবে আসছিল? মানে 19 কত ছিল? 1956 না ওই রকম কিছু একটা হবে। আচ্ছা, তাহলে 1956, তাই তো, অ্যাকর্ডিং টু গুগল। বাট দিস ইজ নট দ্য ট্রু। এআই কিন্তু অ্যাকচুয়ালি এসেছে 1950-তে। আচ্ছা, তোমরা কে কে অটোমাটা পড়েছো? এক্ষুনি কানেক্ট করতে পারবে। অটোমাটা পড়েছো কেউ? থিওরি অফ কম্পিউটেশন বা অটোমাটা? হ্যাঁ পড়েছি তো। সেখানে টিউরিং নাম শুনেছো? হ্যাঁ, টিউরিং মেশিন, টিউরিং অ্যালেন মেশিন। টিউরিং। তো টিউরিং মেশিন, আমি বেশি ডেপথে ঢুকবো না। টিউরিং মেশিন, টিউরিং মেশিন কি করেছিল বলতো? টিউরিং মেশিন একটা ইভালুয়েশন করেছিল। ইভালুয়েশন কেউ বলতে পারবে? আর এমন একটা মেশিন তৈরি করেছিল যেটা আনলিমিটেড, মানে স্পেস ক্রিয়েট করেছিল। দেখো, তোমরা সবার আগে যদি পড়তে যাও থিওরি অফ কম্পিটিশন, বা পরে যখন পড়বে তখন দেখবে থাকে ফাইনাইট অটোমেটা। ওকে, ফাইনাইট অটোমেটার মধ্যে কি পড়েছো তোমরা? ডিএফএ পড়েছো, তাই তো? এনএফএ পড়েছো, পড়েছিলে তো? এপসাইলন এনএফএ। আমি একদম টেকনিক্যালসে ঢুকছি, কারণ এটা দেখো নর্মাল পার্সনদের জন্য এআই শেখানোটা খুবই ইজি। এআই এভাবে ইউজ করো, এই কোম্পানির ইউজ করো, এইভাবে জেনারেট করো, সেটা আমি শিখিয়ে দিতে পারি। বাট জিনিসটা কোনো লাভ হবে না, তোমার দিকে এআইটা ডিপতে যে ঢুকতে হবে। কারণ তোমরা দেখো, এআই ইউজার থেকে বড় কথা হচ্ছে এখন এআই ইঞ্জিনিয়ারদের কমতি হচ্ছে আমাদের দেশে। এআই ইঞ্জিনিয়ার্স আর লেস। ওকে, তাই তো প্রীতম দা, ঠিক বললাম তো? এআই ইউজার বেড়ে যাচ্ছে, এআই ইউজার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই চ্যাট জিপিটি মারছে, এটা এটা করছে। বাট অ্যাকচুয়ালি এআই দিয়ে বানাতে কিভাবে হয় একটা প্রোডাক্ট, এন্ড টু এন্ড প্রোডাক্ট, বা আমার একটা প্রোডাক্টের সাথে ইন্টিগ্রেট কিভাবে করতে হয়, সেই নলেজ ইজ কোয়াইট লেস। ওকে, যতটা এর ডিমান্ড আছে না, মানে ততটা সাপ্লাইও নেই। ওকে, আর এটা ওয়ার্ল্ড ওয়াইড। ওকে,
এই ফাইনাইট অটোমেটার পরে তোমরা আরেকটা মেশিন শিখেছিলে, সেটা কি বলো তো? দ্যাট ইজ কল পিডিএ। পিডিএ, একদম পুশ ঠিক। ডাউন অটোমেটা, যেটা হচ্ছে আমাদের পুশ ডাউন পুশ ডাউন অটোমেটা। অটোমাটা। ওকে, জয়েন করছি। পুশ ডাউন অটোমেটা, এই পুশ ডাউন অটোমেটাতে প্রথম একটা কনসেপ্ট আছে, একটা মেমোরি। সেই মেমোরিটার নাম কি? স্ট্যাক। স্ট্যাক। ট্র্যাক মেমোরি। এর পরেই আসে পরিবর্তন, আর এর মাঝে আরো কিছু আছে, ঠিক আছে। ডিপিডিএ আছে, এনপিডিএ আছে, বাট আমি সেগুলো স্কিপ করছি। এরপরে আসে টিউরিং মেশিন, যেটা কে বানিয়েছিল? মানুষটার নাম কি? অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং, ঠিক। তো এই ব্যক্তিটার জন্য কিন্তু তোমরা আজকে এআই ইউজ করতে পারছো। কথাটা ক্লিয়ার? হ্যাঁ। যেমন তোমার দিকে আমি যদি বলি, তোমরা দেখবে অনেকে লিনাক্স এর উপর কাজ করেছো। তো এই লিনাক্স এর উপরে কার জন্য কাজ করতে পারো, বা নেটওয়ার্কিং এর উপর যে তোমরা কাজ করো, এটার পিছনে মেন দায়ীটা কে? কে বলো তো? জানো? লিনাক্স বা নেটওয়ার্কিং এর পেছনে মেন দায়ীটা কে? বলেছিলাম আমি আমার ক্লাসে অনেকবার। সেটা হচ্ছে, আচ্ছা, লিনাক্স এর পুরো আগের নাম কি? লিনাক্স কোথা থেকে এসেছে? ইউনিক্স থেকে। ইউনিক্স থেকে। ইউনিক্স অপারেটিং সিস্টেম কোন ল্যাঙ্গুয়েজের উপর তৈরি? ভুলে গেছো? সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং কে তৈরি করেছে? ড্যানিস রিচি। ডেনিস রিচ। এটা আমি তোমার দিকে আমার ক্লাসেও আমি বলেছিলাম। এর একটা স্টোরিও বলেছিলাম, ডেনিস রিচ আর কেন থমসনের উপরে, তাই তো? দুজনে মিলে কি করে একটা ল্যাবে তৈরি হয়েছিল। ওকে। তো যাই হোক, আমি এটা ডিপ দেখতে গেলাম না। তো অ্যালান টিউরিং ইজ দ্য মেন লোক, ঠিক আছে, যে মেন পার্সন, যে হচ্ছে বিহাইন্ড দ্য এআই। এবার কি করে দাদা, কি করে হয়ে গেল, ঠিক আছে, সেই জিনিসগুলো একটা, আচ্ছা আমি তোমাদেরকে হিস্ট্রি পুরোটা বলবো। ওকে, চাপ নিও না। তো কি হয়েছে 1950s-এ, ওকে, অ্যালান টিউরিং একটা টেস্ট করে, সেটাকে বলা হয় টিউরিং টেস্ট। সে টেস্টটা কিসের উপরে ছিল জানো? টিউরিং মেশিনের মাধ্যমেই করা হয়। বলো তো কি? সেই টেস্টিংটার নাম হচ্ছে কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। এইটা কে করেছিল? অ্যালান টিউরিং। ও কিন্তু এরকম ভেবে করেনি যে আমি এআই বানাবো, তার জন্য আমি কিছু একটা টেস্ট করব। একদমই না। ওকে। তো এবারে ওর যে পাবলিকেশন, এই পাবলিকেশনটা পড়েছিল 1956-এ। তোমরা যে বলছিলে না 1956-এ এআই এসেছে, একদমই কারেক্ট। বাট তার শুরুটা হয়েছে 1950-তে। তো এই যে রিসার্চ পেপার বা রিসার্চ ওয়ার্ক, এর উপর কে পড়েছিল? এর উপরে একজন রিসার্চার, সায়েন্টিস্ট রিসার্চার, যার নাম হচ্ছে জন ম্যাকার্থি। তোমরা যদি গুগলে যাও, যে জিজ্ঞাসা করবে যে কে এআই কথাটা ইন্ট্রোডিউস করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা এই নামটাই দেখতে পাবে। ক্লিয়ার? তো জন ম্যাকার্থি ফার্স্ট টার্মটা নিয়ে আসছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই তো? ঠিক বললাম তো? ক্রস চেক করতে চাইলে গুগল করতে পারো। ওকে, বোঝা গেছে? বলো, বুঝতে পেরেছো? হুম। তাহলে দাদা অ্যালেন হ্যাঁ টিউরিং কি দাদা। করলো? কে? অ্যালেন টিউরিং কি করলো? তুমি বললে তো অ্যালান এআই। টিউরিং কে? অ্যালেন টিউরিং। অ্যালান টিউরিং কি কি করলো, তাই তো? সাপোজ আমি তোমাকে আজকে বলছি, আজকে কি হলো, সাপোজ তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাচ্ছ, বা ধরো তুমি একটা পোয়েম বানাচ্ছ। তো পোয়েম যদি, বা একটা কবিতা বা শায়রি কিছু একটা বানাচ্ছ, তার জন্য কি লাগবে? কি লাগবে? একটা পোয়েমের মধ্যে ওয়ার্ডস লাগবে, হ্যাঁ। ঠিক আছে, ছন্দ লাগবে, বিভিন্ন জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলো অলরেডি ডিফাইন করেছে অন্য একজন পার্সন, ধরো সাপোজ দীপায়ন। তুমি সেইগুলোকে নিয়ে কানেক্ট করে একটা জিনিস বানিয়ে দিলে। তাহলে মেইন জিনিসটা কে ইনভেন্ট করেছে?
ওএম। কে ডিফাইনটা কে করলে? তুমি করলে অ্যাকচুয়ালি, না এর জন্য তৈরি হলো দীপায়নের জন্য? দীপায়নের জন্য। দীপায়নের জন্য। দীপায়নের জন্য। দীপায়নের কিন্তু কোনো ইন্টেনশন ছিল না যে আমি আমি পোয়েম। এখানে কিছু একটু কথা বলতে চাই। আমি এতক্ষণ পড়ানো দেখে দুটো কথা বলতে চাই তোমাদের জন্য, ঠিক আছে, যারা স্টুডেন্ট, যারা আজকের এই ক্লাসটা জয়েন করছো। আমি আমার 5 বছরের ওপরে অভিজ্ঞতাতে ইভেন তোমাদের মানে কর্পোরেট যে এআই ট্রেনিংও হচ্ছে আজকাল, ঠিক আছে, সেখানে যেটা আমরা অ্যাজ এ এমপ্লয়িরাও যেটা ফেস করেছি, সেটা হচ্ছে যে কিছু ট্রেনারদের নিয়ে আসছে যারা কিনা এআই ট্রেনিং দেয়, ঠিক আছে, কিন্তু কি হচ্ছে বেসিক্যালি, আমি অরিজিৎকেও বলি, তুই যেমন খুব একদম তুই এদেরকে ডেডিকেটলি এআই ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করছিস, সেটা না করে রাদার দ্যান কোম্পানি এখন কি করছে, যে কোনো একটা ট্রেনারকে নিয়ে আসছে, আমি জানি না, মানে সেরকম ট্রেনার নিয়ে আসছে, আর তাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে টুলগুলো মার্কেটে এমনি তোর জেনারেট করে বিভিন্ন, ঠিক আছে, কোড জেনারেট করে বল বা যাই করে, সেইগুলোকে কি করে ইউজ করা হয় সেটা শেখাচ্ছে। আলটিমেটলি কিন্তু এতে খুব একটা বেশি দূর কাউরই লাভ হবে না। তারাই মার্কেটে টিকে থাকবে বা তারাই মার্কেটে লিডার হবে পরবর্তীকালে, যারা এআই এর এই যে যেটা আজকে অরিজিৎ স্যার বলছে সেইটা যারা বুঝতে পারবে, সেই জিনিসটা নিয়ে যারা কাজ করবে তারাই এগোবে। শুধুমাত্র টুল ইউজ করাতে খুব বিশাল কিছু কিন্তু বেনিফিট অ্যাকচুয়ালি দেখতে গেলে লাভ নেই মার্কেটের রেসপেক্টে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এইটা কিন্তু আমি নিজেও দেখলাম, এর জন্য আমি থ্যাংক ইউ যে অরিজিৎ এইভাবে সবাইকে গাইড করছিস, কারণ বিকজ ওরা মার্কেটেও যদি খোঁজে কি হবে, কোথাও একটা দেখবে 99 রুপিস বা 299 রুপিস, 399 রুপিস এআই শেখাচ্ছে, সেখানে যাওয়ার পরে বলবে অনেক কিছু, সেখানে যাওয়ার পরে তুই শুধু দেখবি পার্টিকুলারলি কোনো একটা টুলের উপরে তোকে সেই টুলটাকে কি করে ইউজ করতে হয় কিছু প্রম্পট দেখিয়ে, এই দেখিয়ে ওয়ার্কশপে 2-3 দিন করে এই করে ব্যাস তোর টাকাটাই গেল। আলটিমেটলি তুই ওইটা শেখার জন্য এখানে টাকা ইনভেস্ট করাটার কোনো মানে আমার তো মনে হয় দরকার নেই। মানে লাইক এরকমও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যে ঢোকার পরে তোকে শুধু কো পাইলট কিভাবে চালাতে হচ্ছে, কি করতে হচ্ছে, কিভাবে একটা প্রম্পট দিবি, ওই জিনিসগুলো তুই এদিক একটু যদি তোরা সচেতন হস এদিক ওদিক করে তোরা কিন্তু বুঝে যাবি, কিন্তু তার ব্যাকে কি হচ্ছে সেই জিনিসটাকে যতক্ষণ না অ্যানালাইসিস করতে যাচ্ছিস ততক্ষণ তুই নিজে মডেল বানাতে পারবি না, নিজের জিনিসগুলোকে কখনোই ফিল করতে পারবি না। তো অরিজিৎ স্যার বা তোদের দাদা যেটা করাচ্ছে এক্সট্রিমলি গুড, ঠিক আছে, আমি বলবো, কারণ এটাই অ্যাকচুয়ালি দরকার, এটাই অ্যাকচুয়ালি এআই কোর্স যেটা হওয়া উচিত। বাট মার্কেটে সেটাকে অন্যরকম ভাবে এআই নাম দিচ্ছে, বাট বেসিক্যালি ওটা একটা টুলের ওপরে ফোকাস করছে রাদার দেন আমাদের জেনারেল নলেজ বা জেনারেলাইজ একটা যদি আমাদের কনসেপ্ট এআই এর উপরে থাকে, সেটা মাচ মাচ বেটার দেন কোনো একটা পার্টিকুলার টুলে এক্সপার্টাইজ হওয়ার থেকে। এটা আমি মিটিং মনে এ করি, আছে, আমার পরে ফোন পার্সোনাল করছি। এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এটা খুবই ভালো করেছে, এই জন্য আমি অরিজিৎকে থামিয়ে বললাম অরিজিৎ তুই কন্টিনিউ করতে পারিস, মানে এটা রিয়েল ফ্যাক্ট। আমি এমনকি শুধুমাত্র এই স্টুডেন্টগুলোর কথা বলছি না, অনেক এমপ্লয়িরও প্রবলেম হচ্ছে যারা কিনা ওয়ার্কিং প্রফেশনাল বা যারা কিনা বিভিন্ন জায়গায় কাজ করছে, ট্রেনিং তো করাচ্ছে কিন্তু সেখানে শেখাচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে তুমি একটা ছবি জেনারেট করবে, ছবি কি হবে, কিন্তু তার ভেতরে যে লজিক বা সেই জিনিসগুলো সেগুলো কিন্তু হচ্ছে না, মানে তৈরি হচ্ছে না, এটা আমি দেখলাম। ঠিক আছে, বিগ ফোর কোম্পানির রেসপেক্টেও বলছি এই সেম ঘটনাই ঘটছে। এমনকি অনেক নিউজে দেখবি বিগ ফোর একদম ডাইরেক্টলি কোড কপি করে সেটাই কাস্টমারকে ডেলিভার করছে, যেখান থেকে সমস্যা তৈরি হচ্ছে, তাতে কাস্টমার পরে ওটাকে ফাইন্ড আউট করছে এবং বিশাল বড় বড় অ্যামাউন্টের একটা কি হচ্ছে, তোর একটা পেনাল্টি খাচ্ছে। তো সেইটা এই কারণেই হচ্ছে যে যাদেরকে শেখানো হচ্ছে বা যারা করছে তারা অ্যাকচুয়ালি না জেনে করছে, এআই এর কনসেপ্টটাকে না জেনে জাস্ট কিছু প্রম্পট জানে, হয়তো সেই প্রম্পট ইউজ করে কোড নিচ্ছে, তারপরে তার কোনো নলেজ নেই, আগে কোনো নলেজ নেই। তো সেই রেসপেক্টে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, মানে ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইভেন যারা স্টুডেন্টরা তারাও কিন্তু প্রপারলি বুঝতে পারছে না যে কোথায় যাব, ভাবছে যে এআই শিখিয়ে দেবে 99 রুপিস ওয়ার্কশপে গেলেই বা 299 রুপিস ওয়ার্কশপে গেলেই, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু ডিফারেন্ট। কি বললাম সবাই বুঝতে পেরেছিস? এই জিনিসটা কিন্তু হচ্ছে, আমি দেখছি কারেন্টলি। এইটা কিন্তু অ্যাকচুয়ালি যে সবাই যে একটা রেসে দৌড়াচ্ছে এআই এআই শিখবো, কিন্তু অ্যাকচুয়ালি এআই রেসে কেউ দৌড়াচ্ছেই না। কিন্তু তোরা এইখানে যেটা অরিজিতের কাছ দিয়ে শিখছিস, আমি বলবো তোরা অ্যাকচুয়ালি এআই রেসে দৌড়াচ্ছিস, যেটা দরকার, এবং যেটা খুব কম মানুষই দৌড়াচ্ছে, কম স্টুডেন্ট দৌড়াচ্ছে, কম ওয়ার্কিং প্রফেশনাল দৌড়াচ্ছে। তো তুই যদি এই জায়গাটা স্ট্রিক্ট থাকিস তো ডেফিনেটলি তোদের বেটার হবে আমার যা মনে হয়। থ্যাংক ইউ অরিজিৎ, কন্টিনিউ কর ভাই, যেটা আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। একদম দাদা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। তুমি যেটা বলে দাদা অবশ্যই ঠিক। তো দ্যাটস ওয়াই আমি সেমিনারটা ফার্স্ট করালাম, যেটার কারণ হচ্ছে যে তোমাদেরকে আগে এআই জিনিসটাকে বোঝানো, যে এআই অ্যাকচুয়ালি জিনিসটা কি।
তোমরা যদি জিনিসটাই না জানো তাহলে জিনিসটা নিয়ে কাজ কোনোদিনই করতে পারবে না। ওকে, তো দ্যাটস ওয়াই এই প্রথম সেমিনারটা আমার এর উপরে ছিল। এর উপরে আরো সেমিনার আনার চেষ্টা করবো আমি, প্রীতম দা, সবাই মিলে। যেটা কি থাকবে, ইন ডেপথ অ্যানালিসিস থাকবে। ওকে, যেখানে অ্যাকচুয়ালি তোমরা জানবে যে এআই কি করে বিল্ড করতে হয়। আমি নট অনলি বলবো না যে এলএলএম তৈরি করে দেবো, ঠিক আছে, অত আমাদের কাছে হার্ডওয়্যার কনফিগারেশনস নেই যে আমরা তৈরি করে দিতে পারবো, বাট আমরা এক্সিস্টিং সিস্টেমের উপরে কি করে একটা ওভারঅল সিস্টেম বানাতে পারবো যেটা একটা বিজনেসে আরওআই আনবে। আরওআই মানে রিটার্ন অফ ইন্টারেস্ট, অ্যান্ড বিজনেসে বেনিফিট আনবে, বা তোমরা যে পড়াশোনা করছো বা যে কোনো প্রজেক্ট করছো সেটা একটা হাই ভ্যালু কি করে ক্রিয়েট করবে, তো সেটা আমি বলে দেবো। জাস্ট একটু আমি প্রীতমরা বলে রাখছি, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা স্টুডেন্টকে দেখলাম যে হচ্ছে কি অনলাইন এক্সামিনেশন সিস্টেম তৈরি করেছে, বুঝলে দাদা। তো ছেলেটা কি করেছে, নর্মাল এমসিকিউর উপরে বানিয়েছে। তো আরেকটা ছেলে যে এআই অ্যাকচুয়ালি ইউজ করতে জানে, এআই কে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করতে পারে, সে কি করেছে, অনলাইন এক্সামিনেশন সিস্টেমের মধ্যে এলএলএম কে ইন্টিগ্রেট করেছে। তো এখন কোয়েশ্চেন আর ম্যানুয়ালি ক্রিয়েট হচ্ছে না, কোয়েশ্চেন কে ক্রিয়েট করছে, এলএলএম ক্রিয়েট করছে। আচ্ছা, শুধুমাত্র এমসিকিউ না, ডেসক্রিপটিভও। যারা স্টুডেন্ট আছে, যারা এক্সাম দিচ্ছে, তারা কি করেছে, ওখানে এক্সামটাকে তারা নিজেদের ডেসক্রিপটিভ অ্যান্সার দিচ্ছে, সেটাকে এলএলএম কারেক্ট করছে, তুমি কতটা স্কোর পেয়েছো কতটা না, বুঝলে সৌমাল্য বা বাকিরা, যে অ্যাকচুয়ালি এলএলএম পাওয়ার্ড একটা তুমি যদি সিস্টেম বানাও সেটা কতটা মার্কেট ভ্যালু ক্রিয়েট করে, বুঝলে। অয়ন, দীপায়ন, দীপা, হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তো হ্যাঁ আমার, দাদা। হ্যাঁ, আমার এন্ড গোল এটাই যে তোমরাও যাতে তোমাদের সিস্টেম, যে কোনো এক্সিস্টিং সিস্টেম হতে পারে বা কোনো স্টার্ট আপ আইডিয়াও তোমরা নিয়ে আসতে পারো। অনেক এখন দেখবে ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোরে গেলে দেখবে অনেকে এআই বেস স্টার্ট আপ, যাদের কি হচ্ছে এআই ইঞ্জিনিয়ার নিচ্ছে, একটা আইডিয়ার উপরে কাজ করছে, সেখানে এলএলএম, ঠিক আছে, এজেন্টিক এআই ইন্টিগ্রেট করে একটা ফুল স্কেল একটা বিজনেস দাঁড় করাচ্ছে। ওকে, ঠিক আছে, তো আমার গোল হচ্ছে এটাই। বাট এইগুলো জানার জন্য তোমাদের কিছু প্রি রিকুইজিটের মধ্যে যেতে হবে, যেটা ফার্স্ট হচ্ছে কি, হিস্ট্রি। কোনো জিনিসের যদি আমরা হিস্ট্রি না জানি তাহলে সেই জিনিস তুমি কখনো শিখতে পারবে না। তো আমি জাস্ট একটু সামারাইজ করে বলছি, কারণ হিস্ট্রি নিয়ে পড়ে থাকলে অনেক বড় হিস্ট্রি। 1950s, 1950s-এ টিউরিং তাহলে কি করলো, প্রথম কি করেছিল, কনফারেন্স পেপার নিয়ে এসেছিল। ওকে, যেটা কিসের উপরে ছিল, কম্পিউটিং মেশিনারিজ অ্যান্ড ইন্টেলিজেন্স। তারপরে 1956-এ কি হলো, কি হলো, শর্টে বলো সবাই, কোন টার্মটা প্রথম আসলো, এআই টার্মটা প্রথম ইনভেন্ট হলো। ক্লিয়ার হয়েছে, বলো। হ্যাঁ স্যার। এবারে নেক্সট কোয়েশ্চেন তোমার দিকে, তোমরা সব চ্যাটবট ইউজ করো, চ্যাটবট ইউজ করেছো হ্যাঁ কখনো স্যার। কেউ, বলো একটা নাম বলো, যেটা হচ্ছে তার চ্যাটবট। স্যার চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ইটসেলফ ইজ এ চ্যাটবট। আর গুগল জেমিনি। গুগল জেমিনাই। ওকে, তো তোমরা জানো ফার্স্ট চ্যাটবট কবে এসেছে, কি, গ্রোক। গ্রক। গ্রকটা অ্যাকচুয়ালি হ্যাঁ, ওখানে চ্যাটের জায়গা আছে তোমার। তো 1965-এ তোমাদের ফার্স্ট চ্যাটবট এসেছে, সেই চ্যাটবটের নাম জানো কি, জানো? স্যার এলিজা সম্ভবত। একদম ঠিক, এলিজা, এলিজা চ্যাটবট। ওকে, এরপরেই আসে পরিবর্তন। ওকে, এমন একটা জিনিস ইন্ট্রোডিউস হয় যেটা অ্যাকচুয়ালি হিউম্যান ইন্টেলিজেন্সকে মিমিক করতে পারে, আমি বলবো না রিপ্লেস করতে পারে, রিপ্লেস ইজ এ ব্যাড টার্ম। এআই অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স ইজ কোয়াইট ডিফারেন্ট। ওকে, তো এআই এমন একটা জিনিস এখানে ইন্ট্রোডিউস হলো যেটা হচ্ছে 1969, যেটার মাধ্যমে কি হয়েছে বলতো, প্রথম একটা এআই বা মেশিন লার্নিং একটা পরিবর্তন আসে। কি বলতো সেটা, জানো? ডিপ লার্নিং এর সব থেকে ক্ষুদ্রতম এলিমেন্টটা কি, কেউ জানো? ডিপ লার্নিং শুনেছো? হুম, নিউরাল নেটওয়ার্ক দাদা। নিউরাল নেটওয়ার্কের সব থেকে ক্ষুদ্রতম এলিমেন্ট কি, যেমন আমি যদি তোমাকে বলি একটা বস্তু আছে, একটা অবজেক্ট আছে, এর ক্ষুদ্রতম কি বলো, তুমি বলো অণু, আরো ভাঙলে পরমাণু, ঠিক আছে, ওকে। মানুষের মধ্যে কি থাকে, সেল থাকে। তো ডিপ লার্নিং এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম জিনিসটা কি? ক্লাস্টার। নো। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য ডিপ লার্নিং?
আর্কিটেকচার। ডিপ লার্নিং আর্কিটেকচারের সব থেকে স্মলেস্ট এলিমেন্ট জিনিসটা কি? দ্যাট ইজ পারসেপ্ট্রন। নাম শুনেছো কখনো? আচ্ছা, এই পারসেপ্ট্রনের ব্যাপারে একটু বলে রাখি জাস্ট। পারসেপ্ট্রন ইজ নাথিং বাট ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা কিসের সূত্র বা কিসের তোমার সমীকরণটা কিসের ইকুয়েশনটা? স্ট্রেট লাইনের স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তো প্রীতম দা আছে আমাদের ম্যাথের কিং, যেখানে এম আর সিটা কি? এমটা হলো স্লোপ আর সিটা কনস্ট্যান্ট। সিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। কি বলছো? না ওটা ভাই, y সেটা intercept। কনস্ট্যান্ট নয়। সেটা হচ্ছে এক্স বা ওয়াই অ্যাক্সিস কোথায় ইন্টারসেপ্ট করছে স্ট্রেট লাইনটা, সেটা। একদম। সি কনস্ট্যান্ট নয় বাবু এখানে। সি মানেই যে তুমি ইন্টারসেপ্টিং কনস্ট্যান্ট ভাবো, পয়েন্টটা। এটা ভুল, ঠিক আছে? ওকে, সি ইজ দ্য ইন্টারসেপ্ট। এবার এইখান থেকেই আমাদের স্ট্যান্ডার্ড মেশিন লার্নিং ডিপ লার্নিং এর ফেজ স্টার্ট হয়ে আচ্ছা যায়। অরিজিৎ, একটা হ্যাঁ, কোশ্চেন আমার ভাই। হ্যাঁ। যারা কিনা এআই বা এই জায়গাতে কেরিয়ার যাবে, তাদের প্রি রিকুইজিট স্কিল হিসেবে কি ম্যাথটাও খুব ভালো করে জানা উচিত? সব থেকে বেশি ইম্পর্টেন্ট দাদা ম্যাথস, সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে ম্যাথ। আমি এখনো এই স্ট্রিমটা বা এই দিকে আমি এক্সপ্লোর করিনি নিজেকে, বাট আমার স্টিল মনে হয় যে এখানে ম্যাথামেটিক্স এর অনেক খেলা আছে। মানে ম্যাথামেটিক্স ভালো জানলে জিনিসগুলো হিউজ। হ্যান্ডেল করা অনেক ইজি হবে। কি আমি জানি না, তোর কাছ দিয়ে আমি জানতে চাইছি জিনিসটা আর কি। অ্যাকচুয়ালি কি হয়, ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই দুটো যে ভালো করে জানবে, তুমি তো দেখবে অনেক সময় গুগলে দেখবে ম্যাথসে হচ্ছে তারা পিএইচডি করেছে, তারা কিন্তু এআই রিসার্চার। ওকে, তারা হ্যাঁ হ্যাঁ, দেখবে দেখেছি। আমি আমি সফটওয়্যার দেখেছি ইঞ্জিনিয়ার। বাট তারা কি একদম পিওর ম্যাথামেটিক্স পড়ছে নাকি না পিওর প্রি ম্যাথমেটিক্স ম্যাথস বলে একটা জিনিস হয় সেইটা পড়ছে? সেইটা নিয়ে আমার ডাউট আছে আর কি। না, অ্যাকচুয়ালি কি হয় জিনিসটা দাদা, ম্যাথসের মধ্যে আমাদের মেন থাকে ক্যালকুলাস। তো এই হ্যাঁ ক্যালকুলাস জিনিসটা যখনই আমাদের কাছে ওপেন হয়ে যায়, যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারি, তারই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এমএল। স্ট্যাটিস্টিক্স এর সেমনি আমরা যদি ওপেন ওয়ার্ল্ডে মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যদি আমরা অ্যাপ্লিকেশন বার করতে পারি, দ্যাট ইজ কল্ড ডেটা সায়েন্স। হুম। তো ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি এসেছে ওকে স্ট্যাটিস্টিক্স ওকে, থেকে, গট ইট। আর মেশিন লার্নিং পুরোটা এসেছে ম্যাথস থেকে। তো আমি এটা দিয়ে জাস্ট একটু বলে দিই, আমি তারপরে হিস্ট্রিটা শেষ করব। এই ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনটা মেশিন লার্নিং তোমরা যেই পড়তে যাও এই ইকুয়েশনটা দেখবে পড়বেই। তো এই জিনিসটা ইকুয়েশনটাকে একটু যদি ভেঙে বলি, তাহলে বলো তো এখানে ডিপেন্ডেন্ট কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এক্সটা এমটা ডিপেন্ডেন্ট, সিটা ইন্ডিপেন্ডেন্ট। এমটা বললে স্লোপ, সিটা বললে ইন্টারসেপ্ট, আর হোয়াট ইজ এক্স অ্যান্ড হোয়াট ইজ ওয়াই? আচ্ছা, নোন কোনটা আননোন কোনটা বলো, এটাই বলো, তোমার দিকে বেসিক টেকনিক্যালিতে যাবো না। হুম, বলো। এক্সটা হয় সবসময় আমাদের কাছে, এক্সটা হয় আননোন, এক্স ইজ নোন, ওয়াইটা হয় আননোন। ওয়াইটাকে আমাদের এখান থেকে ডিরাইভ করতে হয় অ্যাকচুয়ালি। ওকে, এবার তোমার দিকে আমি কেন এই ইকুয়েশনটা, ওকে, কেন তোমরা এত বুঝতে পারবে তার কারণটা আমি বলছি। এই ইকুয়েশনটাকে আমি এভাবেও লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু m1 x1 প্লাস m2 x2 প্লাস সি, লিখতে পারি? বলো, লিখতে পারি? যারা ম্যাথমেটিক্স পড়েছো জানো এটা। দাদা এক্সট্রা ইনপুট তো। হ্যাঁ, একদমই। ইনপুট মানে তো সেটা ননই থাকছে না। হ্যাঁ দাদা। ইনপুট আর আউটপুট, আউটপুট তোমার কাছে আননোন থাকছে। যতক্ষণ না তুমি ইনপুট দিচ্ছ ততক্ষণ তুমি আউটপুট কি করে পাবে? ওকে, আচ্ছা, এই টার্মটা জানো? ওকে, চলো তোমার দিকে জিনিসটা বোঝাই। তোমরা অনেকেই মেশিন লার্নিং এর লিনিয়ার রিগ্রেশন শুনেছো? লিনিয়ার রিগ্রেশন, হ্যাঁ দাদা। লিনিয়ার রিগ্রেশনের কাজ কি? এই সমীকরণের উপরেই কিন্তু হয়েছে। আচ্ছা, আমি বেশি ডেপথে যাব না, আমি জাস্ট তোমার দিকে এই যে 1969 অ্যাকচুয়ালি কি ঘটেছিল তার আমি একটা চিন্তা ভাবনা দিয়ে দিচ্ছি। ওকে, সাপোজ তুমি কি করলে, তোমাদের কলেজে একটা সার্ভে করলে। কি সার্ভে করলে? সাপোজ তুমি দেখলে যে একটা খুব ইম্পর্টেন্ট, আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি। তুমি দেখলে যে তোমাদের কলেজে সিজিপিএ আইকিউ
তার বেসিসে কে কত প্যাকেজ পেয়েছে তার একটা তুমি কি করলে একটা ডেটা সেট পেলে। কারণ সিজিপি হয়তো 8.2, ওকে, আইকিউ হয়তো 60, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি, সে পেয়েছে প্যাকেজ 9.5 এলপিএ। কারো সিজিপিএ 8.0, ওকে, তার আইকিউ হয়তো 65, ওকে, তার প্যাকেজ হচ্ছে 9.8। তো এরকম ধরো তোমার কাছে ডেটা আছে। এবারে বলো তো এখানে টোটাল কতগুলো কলাম আছে? কতগুলো কলাম? তিনটে। তিনটে তিনটে column। কলাম। এর মধ্যে ইনপুট কোনটা আর আউটপুট কোনটা? সিজিপি আর আইকিউটা ইনপুট আর এলপিএ টা এলপিএ টা আউট। একদম ঠিক, এলপিএ ইজ দ্য আউটপুট। তাহলে আমি যদি এরকম লিখতে পারি y ইকুয়ালস টু m1x1 প্লাস m2x2 প্লাস c, এটাকে তাহলে আমি এভাবে লিখতে পারি, এলপিএ বা প্যাকেজ সেটা হবে m1 সিজিপিএ প্লাস m2 আইকিউ প্লাস c। লিখতে পারি কি পারি না? হ্যাঁ পারি তো। হ্যাঁ দাদা। যেহেতু x1 x2 আমাদের কি ছিল, ইনপুট ছিল। তো এবারে বলো তো তোমাদের কাছে যদি সিজিপিএ তো নোন, ওকে, আইকিউ নোন, তো তোমাদের কাছে কি জিনিসটা তোমরা পেতে চাও? কোন জিনিসটা তোমরা পেতে চাও? এলপিএ। এলপিএ টা এলপিএ পেতে চাও। তো এলপিএ পেতে গেলে তোমাদের আর কোন কোন ভ্যালু থাকছে পেতে গেলে? দেখো সিজিপিএ তোমার কাছে আছে অলরেডি, স্লোপটা আইকিউ লাগবে। আছে, কি লাগবে? স্লোপ m1 m2, আর একটা কি? সি। আর সি। আর সিটা লাগবে। তো তোমরা যদি ইন্টারসেপ্টে। একদম ঠিক। তো তোমরা যদি সিজিপিএ আর আইকিউ অলরেডি জানো, আর এদিকে m1 m2 সি যদি তোমরা বার করে নাও, ইজিলি কোনো স্টুডেন্টের এলপিএ বলতে পারবে। পারবে কি পারবে না? হ্যাঁ দাদা। এই m1 m2 আর সি, এই তিনটে জিনিস কি করে বার করাতে হয়, এটাই ফার্স্ট আমাদের 1969-এ ইন্ট্রোডিউস হয়। ওকে, 1970-সে সেটা নিয়ে একটা ফার্স্ট কনফারেন্স হয়, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট এআই কনফারেন্স, যেটা কিন্তু এটার ভিত্তিতেই হয়। ওকে, তোমরা তাই দেখবে যখনই মেশিন লার্নিং পড়তে যাবে তোমার দিকে এটা বলবে যে y ইকুয়ালস টু mx প্লাস সি, শুনবে, অনেক জায়গায় শুনবে। ওকে, এবারে তোমরা m1 m2 m আর সি কি করে বার করাতে হয় বা ইউজিং ক্যালকুলাস, এগুলো আমি দেখাবো। ওকে, চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে। এখানে থাকে তোমার ফরওয়ার্ড প্রপাগেশন থাকে, নাম শুনেছো কেউ? ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাকওয়ার্ড প্রপাগেশন, এইগুলো হতে থাকে। এই জিনিসগুলোকেই তোমরা কি বলো? মডেল ট্রেনিং বলো। তাহলে মডেল ট্রেনিংটা কি বলো তো? মডেল ট্রেনিং অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা যখন ওয়েটস অ্যান্ড বায়াসেস কে বার করাবে। এগুলো কি? ওয়েটস, আর এটা হচ্ছে বায়াস বলে। m1 m2 কে বলা হয় ওয়েট আর সিটাকে বলা হয় বায়াস। তো মডেল ট্রেনিং, যে কোনো মডেলকে যদি ট্রেন করতে হয় তার মানেটা বুঝবে। তার মানেটা হচ্ছে যে তার মডেলের ওয়েটস আর বায়াসকে ইনিশিয়ালাইজ করা। জিনিসটা ক্লিয়ার? বোঝা গেছে তাহলে তোমরা যে মডেল ট্রেনিং বলতে অ্যাকচুয়ালি কি হয়? হ্যাঁ দাদা। তো যে কোনো মডেলে যদি তুমি ওয়েটস বায়াস বার করে দাও, সে মডেল দিয়ে কাজ তুমি ইজিলি করাতে পারবে। ওকে, বড় থেকে বড় মডেল সব এর বেসিসেই কাজ করে। আচ্ছা, 1970-সে কি হলো? ফার্স্ট এআই কনফারেন্স। ওকে, তো এরপরে কি হয়? এরপরে 1979-এ জাপান থেকে একটা এআই প্রজেক্ট তৈরি করা হয়। আমি বেশি ডেপথে ঢুকবো না, এগুলো নিয়ে অনেক কিছু কাহিনী আছে। ওকে, 1985-এ আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আসে, যেটা হচ্ছে এনএলপি। নাম শুনেছো কেউ এনএলপি? হ্যাঁ, NLP is the heart of the LLM, দাদা শুনেছি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তোমরা যে বললে না এই যে জিপিটি, ওকে, ক্লড, সনেট যা বললে, এগুলো সবকে বলা হয় একটা এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সেটার বেস কিন্তু হচ্ছে এনএলপি থেকে। তো এনএলপি কবে এসেছে? 1985। ওকে, এরপরে কি আছে? কিছু ফাউন্ডেশন তৈরি হয়, যেমন স্ট্যান্ডার্ড এআই, রোবোকাপ স্টার্টেডস, ওকে, তারপরে ডিপ ব্লু ভিক্টরি। এরা কি করে? এক একটা অর্গানাইজেশন খোলে যেখানে এইগুলো নিয়ে আরো রিসার্চ করে। ওকে, তো আস্তে আস্তে রিসার্চ করতে করতে 2016 সালে, ওকে, আলফা গো নামের একটা মডেল লঞ্চ হয়। তোমরা তো নামই শোনোনি। ওকে, তারপরেই আমাদের 2018-তে কি আছে বলতো? কি আছে? হ্যাঁ, যেটা এখনো তোমাদের ফেভারিট।
কি সেটা? জিপিটি মডেল, তাই তো? এই জিপিটি মডেল থেকেই আমাদের 2019-এ আসে ফার্স্ট চ্যাট জিপিটির মডেল। সেটা কত ভার্সন? জিপিটি 3। মনে আছে সবার? জিপিটি 3 মডেল দিয়ে প্রথম একটা চ্যাট ইন্টারফেস করা হয়। ঠিক আছে, ইলন মাস্ক টুইটার করে। মনে পড়ছে করোনার টাইমে কি হয়েছিল? হ্যাঁ, করোনার জাস্ট পরে পরে আমাদের কাছে পৌঁছেছিল। তার আগে এই জিনিসগুলো টুইটারের মধ্যে ছিল। তো এইখান থেকে কিন্তু এআই এনহান্সমেন্টটা শুরু হয়। তো তোমরা কি হিস্ট্রিটা বুঝতে পেরেছো কতটা পুরনো? জাস্ট এটা একটু বলবে আমাকে। হিস্ট্রিটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ, ওকে। তো এবার আশা করি তোমাদের কাছে এআইটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। ওকে, কিছুটা। বাট আমি তোমাদের এআই পুরোটা ক্লিয়ার করব। এটা গেল ভেতরকার জিনিস, হিস্ট্রি জানলাম। বাট এবার জানবো এআই জিনিসটা কি। তো এআই, এটাকে যদি আমাকে বলা হয় যে এআই কি, তোমাদের ফার্স্ট কথা কি আসবে? দাদা, এটা হচ্ছে এমন একটা মেশিন বা এমন একটা ইন্টেলিজেন্স যেটা কি করবে, যেটা মিমিক বা রেপ্লিকেট করবে। কাকে রেপ্লিকেট করবে? হিউম্যান লাইক থিঙ্কিং কে, হ্যাঁ কি না? বলো, ঠিক বললাম তো? হুম। হ্যাঁ দাদা। আচ্ছা, আর আর এআই বলতে তোমরা কি বোঝো? তোমরা জিপিটি কে মানে চ্যাট জিপিটি কে আর কিভাবে ইউজ করো? তোমরা কখনো এরকম করেছো? অনেকগুলো পিডিএফ আছে পড়ার, কখন কি পড়বো তার কোনো ঠিক নেই, একসাথে চ্যাট জিপিটি কে ফেলে দিলাম দিয়ে ওখান থেকে কোশ্চেন করে নিলাম, সামারি। সামারাইজ করা। এটা কখনো করেছো? হ্যাঁ দাদা। কে কে করোনি? তারা কিন্তু ট্রাই করতে পারো। ওকে, প্রথমে তোমরা ডেটা কন্ট্রোলে যাবে। ওকে, আমি জাস্ট বলে দেবো চ্যাট জিপিটিতে, তোমরা চ্যাট জিপিটিতে কিন্তু এমনি এমনি সব ডেটা লিক করবে না। ওকে, সব কিন্তু ট্রেনিং এ যায়। তোমরা চ্যাট জিপিটি সেটিংসে যাবে। সেটিংসে যে ওখানে পাবে ডেটা কন্ট্রোল। ডেটা কন্ট্রোলে যে ট্রেন মডেল বলে দুটো দেখবে অপশন আছে, দুটোকেই তোমরা অফ করবে। না হলে কিন্তু তোমাদের যা ডেটা আছে সব বাইরে লিক হতে থাকবে। ওকে, তারপরে তোমরা কাজ করবে। ওকে, ঠিক আছে, এই সেটিংসটা সবাই এনেবল করে নাও। ওকে, কেন তোমরা নিজেদের ডেটাকে দিতে যাবে? ঠিক আছে। তো এআই এর আরেকটা সব থেকে বড় কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি, আমাদের কাছে ভাস্ট ডেটা আছে। ধরো আমার কাছে একটা 200 পেজের পিডিএফ আছে। ওকে, এখান থেকে হয়তো আমাকে সামারাইজ করে 1 পেজের একটা কিছু বলতে হবে। তো তোমার 200 পেজ পড়তে তোমার কত টাইম লাগবে? হ্যাঁ, নর্মাল মানুষের 200 পেজ পড়তে কতদিন লাগবে? স্নেহা আছে? হ্যাঁ দাদা। 200 পেজ পড়তে কত সময় লাগবে? তোমার তো বই পড়তে খুব ভালো লাগে। 200 পেজ পড়তে মানে 1 ঘন্টা 2 ঘন্টা আর লেগে যাবে। 2 ঘন্টা? কিন্তু 200 পেজ, আমি তো 2 ঘন্টায় 5 পেজ পড়ে আমি ঘুমিয়ে যাবো। ওকে, তো নর্মাল মানুষ মানে ছোট আমাদের ছোট মতো, জিনিস হলে হয়ে যাবে। আমাদের মতো নর্মাল মানুষদের 2 দিন 3 দিন টাইম লাগবে, তাই তো? যারা বই পড়ে খুব, তাদের জন্য কম টাইম তো লাগবে। অরিজিৎ 2 ঘন্টায় শেষ করে দেবে 200 পেজের বই? আমি তো জানি না দাদা। আর মানে পড়তে ভালো লাগলে, যদি আপনি প্র্যাকটিস মানে পড়তে খুব ভালো লাগে তখন পড়া হয়ে যায় ওরকম। আচ্ছা, সিলেবাসের বই হলে 200 পেজের? তখন হবে না, সিলেবাসের বই হলে তখন অনেক সময় লাগে। এইটা কিন্তু খুব ভালো ব্যাপার একটা। আচ্ছা, ভালো কোশ্চেন করেছি অরিজিৎ। হ্যাঁ দাদা। দাদা, সেটিংসটা আরেকবার বলে দাও। সেটিংসে যাবে, ডেটা কন্ট্রোল দেখতে পাবে, ডেটা কন্ট্রোলে যেয়ে ওখান থেকে তোমরা করতে পারবে। ওকে, ঠিক আছে, আমি পরে দেখিয়ে দেবো, চাপ নেই। তো জিনিসটা কি হয়, 200 পেজ থেকে যদি তোমাকে বলা হয় 1 পেজের একটা সামারি বার করা, যে তুমি কি শিখলে। ওকে, আমাদের মতো লোকেদের, ঠিক আছে, মানে আমরা নর্মাল মানুষদের এই 200 পেজ পড়তে মিনিমাম 7 দিন লাগবে। ঠিক আছে, তাও হবে না, আরো বেশি দিন লাগবে, আমার তো আরো বেশি দিন লাগবে। তো 7 দিন ধরে আমি পড়ার পরে সেটাকে সামারাইজ করার জন্য আমার 2 দিন লাগবে। তার টোটাল কতদিন লাগছে আমার নর্মাল মানুষের? 9 ডেজ, তাই তো? হ্যাঁ কি না? বাট এই 200 পেজ যদি আমি কোনো এলএলএম মডেলকে দিয়ে দিই, সেটা কত সেকেন্ড এডিট করবে? কত সেকেন্ড এডিট করবে জানো কেউ? এনি গেসেস? হয়তো মানে মিলি সেকেন্ডারও লাগতে পারে, 1 সেকেন্ড। না, ও মিলি সেকেন্ড অতও না, লাগবে না মনে হয়। একটু একটু বেশি লাগবে।
সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1 মিনিট লাগবে, নিয়ার অ্যাবাউট 1 মিনিট। ওকে, তো 1 মিনিট ধরে তুমি কি করবে, 200টা পেজ পড়বে। এবার তোমরা বলো তো, এই যে 1 পেজের যে তোমার দিকে সামারিটা বার করাতে হবে, তার জন্য কত টাইম লাগবে? কত? দ্যাট টেক্স অ্যাপ্রক্সিমেট 30 to 20 সেকেন্ড। ওকে, এবার তোমরা বলো, একটা এলএলএম ইউজ করছো যাতে কত মিনিট লাগছে? 1.30 মিনিটস। ওকে, 2 মিনিটও না। ওকে, আর যেখানে তোমরা নর্মাল যদি হিউম্যান মিলে করতে বসো, সেটার জন্য কি হবে, তোমার 9 ডেজ লাগছে। তাহলে বুঝতে পেরেছো কেন এআই ইজ সো পপুলার? কেন বলো তো? তার কারণ হচ্ছে টাইম, এটা খুব এফিসিয়েন্ট হয়। বাট আমি কেন বললাম যে, এআই এআই হ্যাঁ পারফেক্ট তো না। এক্স্যাক্টলি দ্যাট ওয়াই আমি বলেছি মিমিক বা রেপ্লিকেট, আমি বলিনি কখনো রিপ্লেস। কেউ যদি বলে এআই মানুষকে রিপ্লেস করে দেবে, দ্যাট ইজ টোটালি রং। ওকে, মাঝে মাঝে দাদা ভুল আনসারও দেয়। ভুল অ্যান্সারও দেয়, সেটাকে বলা হয় হ্যালুসিনেশন। ঠিক আছে, হ্যালুসিনেশন মানে বুঝো? হ্যাঁ, আচ্ছা, মানে কি দেখবে কোনো বলবো দাদা এটা? কি করে বলবে, দেখবে অনেক মানুষ দেখবে রাস্তাঘাটে যারা দেখবে নেশা টেশা করে ঘুরে বেড়ায়, ভূত দেখে, তা- ওই ভূত দেখার টাইপের। ভূত দেখা, যাই হোক তারা নেশা করে, মানে কোনো একটা সিচুয়েশন তারা তাদের মাইন্ডে এমনি এমনি ক্রিয়েট করে নেয়। একদম ঠিক। দেখো তুমি দেখবে কোন একটা মানুষ, ঠিক আছে, নেশা ভান করে যাচ্ছে, সে দেখবে নিজের ইসেই আছে, নিজের জগতেই আছে, আশেপাশে কি চলছে সে আর এই জগতে নেই। তো এটা কি হচ্ছে তার, সে একটা হ্যালুসিনেশনের মধ্যে আছে, ও নিজের জগতে আছে। এলএলএম হচ্ছে কিছুটা সেরকমই, এও মাঝে মাঝে কোথায় চলে যায়, নিজের জগতে চলে যায়। ওকে, তো এবার তুমি বলবে দাদা এটা কি অ্যাডজাস্ট করা যায়? না, অবশ্যই অ্যাডজাস্ট করা যায়। একটা তোমাদের প্যারামিটার থাকে যেটা হচ্ছে টেম্পারেচার। তোমরা চ্যাট জিপিটিতে যে আগেই তোমরা বলে দাও যদি টেম্পারেচার ইজ 0 পয়েন্ট বা 0, বা তোমরা বলে দাও যদি 0.2, এটার মানে এটা হ্যালুসিনেশনের চান্স খুব কম। কি হয়, যখনই তুমি 0.2 থেকে 0.3 এর মধ্যে রেখে দেবে, তোমার চ্যাট জিপিটির যে মডেল ওটা অনেকটা অ্যানালিটিক্যাল হয়, ওটা কিন্তু আর ক্রিয়েটিভ হয় না। তোমরা গুগলে যাবে জাস্ট, ওকে, এখানে তুমি লিখবে যে টেম্পারেচার টেবিল ফর এলএলএমস। ওকে, দেখো ভালো করে, দেখো 0 থেকে 0.2। ওকে, এখানে দেখো হ্যালুসিনেশন রিস্ক কত, দেখছো? লো। কারণটা কি, এ পুরো লজিক্যাল হয়ে যায়। ঠিক আছে, একদম তুমি ভাবো না সিরিয়াস একটা ছেলে, ঠিক আছে, যে সিরিয়াস ছেলে যে কখনো হাসি মজা করে না, ঠিক আছে, যা বলবে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবে। তো তুমি যদি এলএলএম কে সেরকম মিমিক করাতে চাও, তাহলে তুমি 0 থেকে 0.2 টেম্পারেচার ইউজ করবে। এটা বেশি ইউজ হয় কোডিং এ। ওকে, তোমরা যে কোডিং বলছিলে না এক্ষুনি, কোড জেনারেট করো জেমিনাই থেকে, তাই তো? কে একজন বলছিলে না জেমিনাই থেকে কোডিং জেনারেট করো, তাই কি না? তো হ্যাঁ, তোমাদের জেনারেলি সেটিংস থাকে 0.6 থেকে জেনারেট 0.8, কিন্তু এখানে হ্যালুসিনেশন করতে পারে, যার জন্য দেখবে তোমাদের কোডে অনেক সময় ভুলভাল বাগ চলে আসে। আছে তো? তো তোমরা যদি টেম্পারেচার 0.0 থেকে 0.2 এর মধ্যে সেট করো, তোমাদের এআই মডেল অনেকটা প্রিসাইজ হয়ে যায়। তো বাকিগুলো সেট পড়তে করে পারো কি করে? হ্যাঁ বলো। ওটা সেট করে কি করে? সেট করে বলতে তোমাকে আগে থেকে মেনশন করে রাখতে হবে। আইদার তুমি বলতে পারলে সেট ইউর টেম্পারেচার টু 0.0 বা 0.2, অথবা তোমরা যখন কোডিং করবে তখন পাইথন একটা প্যারামিটার আছে, সেখানে তুমি জাস্ট লিখে দিলে ওটা অটোমেটিক সেট হয়ে যাবে। ওকে, বাট তোমরা জানো এইটা বর্তমানে খুব ইউজ হয় 0.9 থেকে 1.0। তার কারণটা জানো? হুম, না। কেউ বলতে পারবে কেন এই জিনিসটা এত ইউজ হচ্ছে? তো কিছু কিছু রিসার্চাররা ভাবছে যে সাপোজ আমি একে অনেক ইনফরমেশন দিয়ে রেখেছি। এবার তুমি একটা জিনিস ভাবো, তোমার মাথায় হয়তো 2 বা 3টে ফিল্ডের আমি ইনফরমেশন দিলাম। সাপোজ তুমি ইঞ্জিনিয়ারিং এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জানো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জানো। তো তোমাকে যদি বলি কিছু রিসার্চ করতে, তোমরা কোন বেসিসে করবে? কোন বেসিসে করবে? আইদার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ কি না? তাই তো? করবে তো? তোমরা কি এই দুটো হ্যাঁ, সেক্টর বাদ দিয়ে আর কোনো জায়গায় তোমরা কি মানে কিছু ক্রিয়েটিভ কিছু ভাবতে পারবে? না। পারবে ভাবতে? তোমরা জানোই না, সেটা ব্যাপারে নলেজই নেই। বাট এলএলএম এর কাছে কিন্তু দেখো পুরো নলেজ আছে, জেনারেল নলেজ আছে।
তো এই জন্য সবাই জেনে বুঝে এলএলএম কে হ্যালুসিনেট করায়, যাতে কিছু রিসার্চ বা কিছু ক্রিয়েটিভ জিনিস ওকে দিয়ে করায়। তো যখনই দেখবে, এই যে আমরা দেখবে অনেক এআই দিয়ে শায়রি লিখছে, ওকে, শায়রি লিখে নিজের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিচ্ছে। তো এই যে শায়রি লেখা, এর জন্য তোমাকে এলএলএম কে কোন মডেলে টিউন করতে হবে? টেম্পারেচার কত? টেম্পারেচার 0.9 থেকে 1.0। ঠিক আছে, সমানলো? বুঝলে? ট্রাই করে দেখতে পারো আজকে। আহ, তুমি একবার টেম্পারেচার 0.0 তে যেই কোশ্চেন করবে, 0.9 এর সেম কোশ্চেন করো, দেখবে দুটোর অ্যান্সার দুরকম আসছে। ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে এটা হচ্ছে কি ভাস্ট ডেটাকে অ্যানালাইজ করে সেই অনুযায়ী এর ডিসিশন নিতে হেল্প করে। যেটা ডিসিশনটা নিতে হয়তো আমাদের কত দিন লাগতে পারে, সেটা উইথিন মিনিটে নিতে পারবে। বাট লিমিটেশন কি, ইট মে বি নট অ্যাকুরেট। মানুষও অ্যাকুরেট না, বাট মানুষ অনেকটা জিনিস অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে করে। বাট এলএলএম কি করে, ওর প্রি ডিফাইন্ড চিন্তা ভাবনাই আছে, যার মাধ্যমে দিয়ে ও যায়। ওকে, ক্লিয়ার হয়েছে? বলো, জিনিসটা ক্লিয়ার হলো সবার? হ্যাঁ, বাকিরা? হ্যাঁ দাদা। ওকে, ক্লিয়ার দাদা। আচ্ছা, তোমাদের কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমি জাস্ট 5 মিনিটের জন্য একটা ব্রেক নেবো। ওকে, জল টল খেয়ে আসবো। ওকে, তোমাদের যা যা কোয়েশ্চেন তোমরা রাখো, আমি এসে তাহলে শুনছি। ওকে, কিন্তু আমরা একটু 5 মিনিটের জন্য ব্রেক নিলাম, একটু জল টল খেয়ে আসি। ঠিক আছে। হচ্ছে ক্লায়েন্ট যে কিনা রিকোয়েস্ট করবে, কারেক্ট, একদমই ঠিক। আর ওয়ার্কস্টেশন কি, ওয়ার্কস্টেশন বেসিক্যালি আমরা পার্সোনাল কম্পিউটার ওয়ার্কস্টেশনের মধ্যে একটাই পার্থক্য হচ্ছে যে ওয়ার্কস্টেশন গুলো মেনলি ইউজ করা হয় ওয়ার্কিং প্রফেশনালরা যেগুলো ইউজ করে, কারণ সেগুলো হাই পারফরমেন্স থাকে সেখানে। ঠিক আছে, সিকিউরিটি পার্সপেক্টিভে যদি বলি অনেক বেশি সিকিউর হয়। ঠিক আছে, অনেক বেশি রেস্ট্রিকশন থাকে, তুই সমস্ত কিছু করতে পারবি না, মানে তো যেমন নর্মাল পার্সোনাল কম্পিউটারে যেভাবে করিস। তো ওইটাই অ্যাকচুয়ালি ওয়ার্কস্টেশন, ওখানে কম্পিউটেশনাল পাওয়ার গুলো অনেক বেটার থাকে, আর তোর অনেক রেস্ট্রিকশন থাকে, সিকিউরিটি পলিসিস থাকে। ঠিক আছে, এই হলো বেসিক্যালি বেসিক ডিফারেন্স। ওয়ার্কস্টেশনটা মূলত ইউজ করা হয় তোমার বিভিন্ন ধরনের কোম্পানি এনভায়রনমেন্টের জন্য, পার্সোনাল ইউজেসের জন্য নয়। আর সার্ভার যেটা বলছি সেটা ঠিকই কথা, সেটাও একটা কম্পিউটারই, বাট তার স্টোরেজ এবং বাকি কম্পিউটেশনাল পাওয়ার অন্যান্যগুলোর থেকে অনেক বেশি হয়। এবং তা সে কি করে, সে যে সমস্ত ক্লায়েন্টগুলো যা যা রিকোয়েস্ট পাঠাচ্ছে তার করসপন্ডিং তারা সার্ভিসেস প্রোভাইড করছে। এক্স্যাক্টলি কারেক্ট। এবার সিস্টেম ইঞ্জিনিয়ারের কাজ কি, কোনো একটা অর্গানাইজেশনের নিজস্ব ডেটা সেন্টার থাকে। লাইক আজকে যদি XYZ আমি ডেলয়েট বলি, ডেলয়েটের নিজস্ব ডেটা সেন্টার আছে। আমি TCS এর বলি, TCS এর নিজস্ব ডেটা সেন্টার আছে। কম্পিউটার যদি মাইক্রোসফট বলি, গুগল বলি, এদের তো আছেই, ডেফিনেটলি আছে। তো এই ডেটা সেন্টার তৈরি হয় বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইসেস, রাইট? এবং শুধু নট অনলি দ্যাট, এছাড়াও কি আমাদের যে একটা অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছে তারাও তো সিস্টেম ইউজ করছে, ইয়েস অর নো? তারাও যে কাজ করছে সেটা তো সিস্টেমের সাথে। তাদের সিস্টেমের বিভিন্ন ধরনের ইস্যুস জেনারেট হতে পারে। ঠিক আছে, সেটা সিকিউরিটি পার্সপেক্টিভ হতে পারে, পারমিশন রিলেটেড ইস্যুস হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটার যখন আমরা ওয়ার্কস্টেশন, বেসিক্যালি ওয়ার্কস্টেশন বলছি, তো ওয়ার্কস্টেশন গুলোতে মেনলি আমরা সবসময় হাইলি সিকিউর রাখার চেষ্টা করবো, বিকজ এটা কোম্পানি, তোমার কি, এটা কোম্পানি তোমার ওন করে, এটা আমার পার্সোনাল জিনিস নয়। সো কোম্পানি ডেটা রয়েছে, তো এইটাতে যদি কোনো রকম সমস্যা ক্রিয়েট হয় তাহলে কোম্পানি তার ফাইন্যান্সিয়াল রেপুটেশন লস করবে, তার নর্মাল ব্র্যান্ড ভ্যালু লস করবে। তো ডিফারেন্ট টাইপস অফ ইস্যুস এখানে থাকতে পারে। এই কারণে আমরা সিস্টেম ইঞ্জিনিয়াররা ইচ অ্যান্ড এভরি টাইম তোমার কি করে, পুরো অর্গানাইজেশন এর বলবো না, পার্টিকুলার প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে। তো পার প্রজেক্ট ওয়াইজের যে যতগুলো মেশিন আছে যে বা ওয়ার্কস্টেশন আছে যেগুলো কিনা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট সাপোর্ট দিচ্ছে, সেই সমস্ত ওয়ার্কস্টেশন গুলোতে প্রত্যেক মুহূর্তে মনিটর করে যে সেই সমস্ত ওয়ার্কস্টেশন গুলো প্রপারলি চলছে কিনা, সেখানে অ্যান্টিভাইরাস সলিউশন আপ টু ডেট আছে কিনা। ঠিক আছে, সেখানে তোমার দেখো আমরা যে সমস্ত মেশিন গুলো কাজ করছি সেই কাজগুলো বেসিক্যালি ওখানে প্রত্যেকটাতেই তোমার কি বলবো, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয় এবং সেখান থেকে আমরা ক্লায়েন্ট এনভায়রনমেন্টে লগ ইন করি। তো সেইগুলোকে ম্যানেজ করতে হয়, সেইগুলোতে দেখতে হয় যে তোমার যে সি ড্রাইভটা আছে সেটা ফুল হয়ে গেছে কিনা। সেখানে ইউজারের ডিফারেন্ট টাইপস অফ ইস্যুস আছে, ইউজারের অ্যাক্সেস এবং কি বলবো আমি, রোল ওয়াইজ তাকে কতটা অ্যাক্সেস বা কতটা পারমিশন প্রোভাইড করা যায়, এই সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল করে হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার। ছোট ব্যাপারে বললাম, বুঝতে পেরেছো? তাহলে সিস্টেম হার্ডেনিং, সিস্টেম অপারেশন, সিস্টেম মডিফিকেশন, অ্যান্ড কি ইউজার পারমিশন,
এবং তার বিভিন্ন ধরনের অ্যাকর্ডিং টু দ্য রুলস তাকে আমাদের সেই অনুযায়ী তাকে সেইটুকুনি পারমিশন বা অ্যাক্সেস প্রোভাইড করতে হবে, যেটাকে টেকনিক্যালি আমরা বলি লিস্ট প্রিভিলেজ, ঠিক আছে, অ্যাক্সেস। অ্যান্ড আরেকটাও বলতে পারিস আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যার দ্বারা আমরা কি করি, যার যে কাজের জন্য যতটুকুনি অ্যাক্সেস দরকার তাকে সেইটুকুনি অ্যাক্সেস দেওয়া হবে, যাতে কিনা কোনো রকম ভাবে কোনোভাবে অ্যাটাক যেন না জেনারেট হয়। এবার আমি সাইবার সিকিউরিটি যেহেতু আমি ডোমেনে আছি, তো আমি জানি যে দু ধরনের অ্যাটাক হতে পারে, একটা হচ্ছে আউটসাইড, একটা হচ্ছে ইনসাইডার অ্যাটাক। ইনসাইডার অ্যাটাক মানে বেসিক্যালি বলতে গেলে যে অর্গানাইজেশনের মধ্যেই যদি কেউ কিছু করে, তো সেখান থেকেও আমি আমার অর্গানাইজেশনের ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল লস থেকে এগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি আমরা অবশ্যই চেষ্টা করি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে, যাতে কিনা অলওয়েজ প্রোটেক্টেড থাকে মোর কনফিডেন্সিয়াল ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ যেইগুলো দরকার আছে ইউজারের সেইগুলোই তাকে দেওয়া হবে, তাতেও তার রোল ওয়াইজ তাকে মিনিমাম অ্যাক্সেস দেওয়া হবে, যতটা পারা যায় মিনিমাম অ্যাক্সেস দেওয়া হবে, যাতে কিনা কোনো রকম ভাবে মানে ইনসাইডার অ্যাটাক বা এই ধরনের কোনো রকম সাইবার কি বলবো ক্রাইম না জেনারেট হয়। এই হলো মুদ্রা কথা সিস্টেম ইঞ্জিনিয়ারের কাজ। এবার ডিফারেন্ট টাইপস অফ কাজ আছে আরো, সেগুলো রোল ওয়াইজ ভাঙান মানে আরো ডিভাইড করা যেতে পারে। বুঝতে পেরেছিস? আর কারো কোনো কোশ্চেন? এটাই হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারের রোল। বল। ওকে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন অন্য কোনো কিছুতে? প্রীতম স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে ওই যে তিনটা যে নাম বলছিলেন কিছুক্ষণ আগে আমাকে, ওই তিনটা নামটা একটু আরেকবার বলা যাবে কি? ওই আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, বোঝা যাচ্ছিল না আর কি। আমি বলছিলাম যে জানিস কিনা ক্লায়েন্ট ওয়ার্কস্টেশন আর সার্ভারের মধ্যে বেসিক ডিফারেন্স জানিস কিনা, এটাই জিজ্ঞাসা করছিলাম, আর কিছু না। না না, ওটা নয়, ওই যে সাইবার সিকিউরিটি আর কোন কোন যেগুলো দেখে রাখতে বলছিলেন আর কি, ওইটার একটু বলতে আমি বলছিলাম। বলছিলাম যে এই তিনটে ডোমেনে তোমরা যেতে পারো, আইদারওয়াইজ সাইবার সিকিউরিটি, নয়তো এআই এমএল, আর নয়তো তোমরা যেতে পারো ক্লাউডে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, ক্লাউডে থ্যাংক ইউ। গেলে ক্লাউডে গেলে যেটা এখন মার্কেট ডিমান্ড করছে যে তুমি এডাব্লিউএস টা ম্যাক্সিমাম চাইছে সব জায়গাতে। এডাব্লিউএস এ তোমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কেমন আছে সেটা অ্যাকচুয়ালি দেখ, মানে যেখানেই তুই আজকে ক্লাউড শিখতে যাস না কেন, তোকে নয় এডাব্লিউএস শেখাবে, নয় তোকে অ্যাজিওর শেখাবে, কারণ জিসিপি অত বেশি ইউজ করে না লোকে, ঠিক আছে, এটা ফ্যাক্ট। তো এবার তোরা দেখ তোরা কোনটাতে ইন্টারেস্টেড। ক্লাউডের মধ্যে কি রকম হয়, মাইক্রোসফটের অ্যাজিওর বললে যদি তুই সিকিউরিটি পার্সপেক্টিভে কাজ করিস তাহলে মাইক্রোসফট অ্যাজিওর এন্ট্রা আইডি তোকে শেখানো হবে। যদি তুই নর্মাল কাজ করিস তাহলে তোকে ওই বেসিক্যালি কিছুই না, বেসিক্যালি কন্টেনার কি করে ক্রিয়েট করা হয়, তারপর ওখানে অনেক রকম কম্পোনেন্ট আছে, ওইগুলোতে তুই কিভাবে কাজ করছিস না করছিস সেটা রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে এফেক্ট হচ্ছে সেই জিনিসগুলো আর কি তোকে প্র্যাকটিক্যালি দেখাবে। বেসিক্যালি তোকে এইটা মাথায় রাখতে হবে যে ক্লাউড ডোমেনে যেতে গেলে তোকে এডাব্লিউএস নয়তো অ্যাজিওর, এই দুটোর মধ্যে যে কোনো একটা হ্যান্ডস অন থাকতে হবে খুব ভালো করে। আর যদি তুই সাইবার সিকিউরিটিতে যেতে চাস তাহলে সাইবার সিকিউরিটিতে একটা প্রবলেম হচ্ছে কি, এন্ট্রি লেভেলের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমি আগেও বলেছি যে আমার সাথে কথা বলেছি এখানে কেউ থাকলে, যে বলেছি সাইবার সিকিউরিটিতে একটা জিনিস এখন হ্যাঁ স্যার, খুব আমিও বলেছিলাম। আহ, যেটা চাই সার্টিফিকেশন, যেটা একটা স্টুডেন্ট লেভেলের পক্ষে সম্ভব হয় না বেয়ার করা, বিকজ সাইবার সিকিউরিটিতে মিনিমাম যদি এখন সব জায়গাতে যেটা এন্ট্রি লেভেলের যে সার্টিফিকেশনটা চাইছে সেটা হচ্ছে সিএইচ, ঠিক আছে, ইসি কাউন্সিলের এথিক্যাল হ্যাকিং, যার এক্সামিন শুধুমাত্র এক্সামিনেশন কস্টটা হচ্ছে 32,000। তো ভাব একটা এক্সাম তুই দিবি, তার প্রাইস হচ্ছে 32,000। এবার যদি তুই এক্সামটা ক্লিয়ার করিস তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি তুই ক্লিয়ার না করতে পারিস একটা এক্সাম তুই কোয়ালিফাই না করতে পারলে তোর 32,000 টাকা গেল। এবার সেটা হয়তো দেখা যেতে পারে এখানে কারোর হয়তো ডিপ্লোমার পুরো 3 বছরের খরচা, মানে সরকারি গভর্নমেন্ট কলেজ হিসাবে, কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে, প্রাইভেট কলেজের ক্ষেত্রে দেখা যেতে পারে যে 2টো সেমিস্টারের ইকুইভ্যালেন্ট। তাহলে ভাব একটা তুই 2টো সেমিস্টারের পয়সাটা তোর একটা শুধু এক্সাম দেওয়ার খরচা লাগছে। তো এই জন্য অ্যাকচুয়ালি স্টুডেন্টরা খুব একটা বেশি এগোতে চায় না। এছাড়াও সাইবার সিকিউরিটিতে আমি যেটা ফেস করেছি, মানে আমি এই কয়েক বছরে সব স্টুডেন্টরা এসে আমাকে বলে দাদা হ্যাকিং হ্যাকিং হ্যাকিং। দেখো সাইবার সিকিউরিটি একটা বিশাল বড় মানে ডোমেন, শুধুমাত্র কিন্তু হ্যাকিংটাই সাইবার সিকিউরিটি এটা কিন্তু নয়, ঠিক আছে, তোমাদের বুঝতে হবে সেই জিনিসগুলো। হ্যাকিংটা সাইবার সিকিউরিটি একটা পার্ট, বাট ওভারঅল সাইবার সিকিউরিটি কিন্তু হ্যাকিং নয়। সাইবার সিকিউরিটিকে মেনলি যদি দুটো ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে তোমার তোর কি বলতে পারি, একটাকে বলতে পারি রেড টিম, একটাকে বলতে পারি ব্লু টিম, এগুলোকে আবার ফার্দার ভাগ করা যায়। রেড টিমটা হচ্ছে যারা কিনা
হ্যাকার বা যারা কিনা হ্যাকিং প্র্যাকটিস করে, মানে ধর বেসিক্যালি হ্যাকিং প্র্যাকটিস করে মানে ধর এই যে অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনে আমরা চেক করব, কি চেক করব, যে প্রত্যেকটা ডিভাইসে কোনো উইকনেস ক্রিয়েট হয়েছে কিনা, নেটওয়ার্কিং ডিভাইসগুলোতে চেক করব যে কোনো পোর্ট ওপেন আছে কিনা। তো এই রকম জিনিসগুলো যারা চেক করে তারা কি করে, তারাই বেসিক্যালি বিভিন্ন ধরনের, ধর আমি অর্গানাইজেশনে আমার সমস্ত অর্গানাইজেশনের এমপ্লয়িরা তারা সাইবার সিকিউরিটি রিলেটেড নলেজ রাখে কিনা বা তারা অ্যাওয়ারনেস আছে কিনা তাদের সাইবার সিকিউরিটির, সেই জিনিসটা চেক করার জন্য কি করবে এথিক্যাল হ্যাকাররা, একটা ফিশিং ক্যাম্পেইন কন্ডাক্ট করবে এবং ফিশিং ইমেল পাঠাবে। যারা যারা ক্লিক করছে তারা তারা তার মানে জানে না, তাদেরকে আমরা গাইড করব, তাদেরকে ট্রেনিং দেবো যে না ফিশিং ইমেল কিভাবে বুঝবে, কোনটা ফিশিং ইমেল, কিভাবে ফিশিং ইমেলকে অ্যানালাইসিস করবে, কিভাবে রিপোর্ট করবে, এইগুলো হচ্ছে এথিক্যাল হ্যাকারের কাজ। ব্লু টিমের কাজ হচ্ছে ডিফেন্সিভ, মানে বাইরে থেকে কেউ অ্যাটাক করছে আমি আমার অর্গানাইজেশনকে প্রোটেক্ট করবো। লাইক কি হবে, লাইক ধরো আমি আজকে একটা জিনিস বলি, ধরো তুমি একটা কিছু ইউজ করছো, ধরো তুমি কোনো একটা প্রোফাইল ইউজ করছো, যে প্রোফাইলে তুমি শুধুমাত্র লগ ইন করার জন্য দুটো জিনিস ইউজ করছো, ঠিক আছে, কি ইউজ করছো, পাসওয়ার্ড অ্যান্ড তোমার ইউজার নেম। এই দুটো কিন্তু ইজিলি হ্যাক করা সম্ভব, বিকজ এখানে সেকেন্ড লেয়ার অফ তোমার কোনো সিকিউরিটি নেই। যদি তোমাকে ব্রুট ফোর্স অ্যাটাকিং করা হয় বা এসকিউএল ইনজেকশন করা হয় করে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ তোমার ফেসবুক অ্যাকাউন্টকে কিন্তু হ্যাক করা যাবে। কিন্তু এখন ফেসবুক থেকে শুরু করে বড় বড় কোম্পানিরা সবাই কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন রাখছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি, তোমায় কিছু জানো, ঠিক আছে, তোমার কিছু আছে, তবে তুমি সেই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে। তোমার কিছু আছে মানে কি স্যার, মানে লাইক ধরো তোমার কাছে আমি বলছি তুমি পাসওয়ার্ড এবং তোমার কাছে কিন্তু আছে হচ্ছে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম, তোমার এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা কোনো একজন জেনে গেছে, কিন্তু তার কাছে কিন্তু বায়োমেট্রিকটা কিন্তু সেভ হবে না। সো সে কি তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে? ডেফিনেটলি নট, ইয়েস অর নো? অথবা তোমার কাছে একটা অ্যাপ আছে, যেই অ্যাপে 4 ডিজিটের একটা কোড আছে, তো তোমার পাসওয়ার্ড এবং ইউজার নেম যার কাছেই থাকুক না কেন, তোমার মোবাইলে যে কোডটা আসবে সেইটা যতক্ষণ না সে পাবে সে কিন্তু তোমার কি করতে পারছে না, তোমার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারছে না। তো এই জিনিসটাকে বলা হয় মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে, আস্তে আস্তে 3 ফ্যাক্টর অথেন্টিকেশনও আসতে চলেছে। তো এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি যারা ইমপ্লিমেন্ট করে একটা অর্গানাইজেশনে তারাই হচ্ছে ব্লু টিম, বুঝতে পারছো, মানে ডিফেন্সিভ সাইবার সিকিউরিটি টিম বলা হয়। তারা দাদা বিভিন্ন ধরনের টুলস দিয়ে তোমার বেসিক্যালি ম্যানেজ করে। এই হলো বেসিক্যালি ব্যাপার। এবার তোমার কোনটাতে ইন্টারেস্ট আছে দেখো, দেখে তুমি এগো। হ্যাঁ বল, দাদা সরি টু অরিজিৎ ইন্টারাপ্ট। বলেছিস? হ্যাঁ, আমি এসে হ্যাঁ, গেছিলাম, আমি তুই তোমার continue কথা করে এবার শুনছি। জিজ্ঞাসা করছিলি যে কি কি স্ট্রিমে এখন মার্কেট ডিমান্ড আছে আর কি করা উচিত। হ্যাঁ, হ্যাঁ। না, না, তোমরা প্রীতম দাকে জিজ্ঞাসা করতে পারো। আমার আর কিছুক্ষণ পরে একটা মিটিং আছে, তো আমি তো আরেকটু কিছুক্ষণ করি, আমি বেরিয়ে যাচ্ছি। তারপরে প্রীতম দা তুমি তাহলে এটা আরে না, কোশ্চেন। আমার পড়ানো আছে ভাই, আমারও হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা আমি এটা স্টার্ট করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার প্রীতম স্যারকে বলছি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার অরিজিৎ বলছি স্যারের ক্লাসের এরকম মধ্যে আর এক্সট্রা কোনো কথা নয়, হ্যাঁ? সাবজেক্টের ওপর একটা করে সেমিনার করুন না, কি সাবজেক্টের উপরে? মানে এই ক্লাউড কম্পিউটিং আর সাইবার সিকিউরিটির ওপর। মানে আপনি যেরকম একবার সেই অ্যাডভান্স নেটওয়ার্কিং দেখিয়েছিলেন 1 বছর আগে, আপনার ইউটিউব চ্যানেলটায় দেখছিলাম। তো সেই রকম স্যার যদি একটা আমার করেন। ইউটিউব চ্যানেলটাতে দেখেছিলে রাইট, ওই বানিয়েছিলাম আমরা পুরো একদম লোড ব্যালেন্সার দিয়ে ক্রিয়েট স্যার, করে হ্যাঁ, দেখিয়েছিলাম ওটাই, ঘটনাটা। ওটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইরকম দেখছি। একটা স্যার সেমিনার ইউটিউব করুন চ্যানেল না। দেখছি। মানে স্যার অরিজিৎ আগের বছর এরকম একটা করেছিলাম বুঝলি, লোড ব্যালেন্সার ক্রিয়েট করে একেবারে প্রপার ওয়েতে দেখিয়েছিলাম। এবার আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে সমস্যা হচ্ছে কি, যদি ক্লাউডে দেখাতে হয় AWS, এবার AWS এ আমার কতদিন আর সাবস্ক্রিপশন বাকি আছে এটা আমি দেখে নিই একবার, ঠিক আছে, কারণ কি বলতো এক একটা কম্পোনেন্ট আমি তৈরি করব তার উপরে এমন এমন চার্জ বসবে, মানে ওটা তুমি এক্সপেক্ট করতে পারছো না যে কত অ্যামাউন্ট হতে পারে, ঠিক আছে। তো ওই জিনিসটা দেখে নিই, যদি অ্যালাউ হয় তাহলে আমি প্র্যাকটিক্যাল সেটআপ নিয়ে তবেই আসবো, যাতে কিনা তোমরা বেটার হ্যাঁ স্যার, নলেজ একটা পাও। মানে জানা যায় ভালোভাবে। আপনি যেমন সেইটা দেখছিলাম, দেখছি দেখছি, দেখিয়েছেন। অবশ্যই দেখছি, সেটা আমি দেখবো, বাট আমি আর কোনো এখন কথা বলতে চাই না, অরিজিৎ স্যারের টাইম অনেক কম আছে, অরিজিৎ স্যার কন্টিনিউ করুক। ওকে। হ্যাঁ, হ্যাঁ, আর ঠিক যার আছে। যার কোয়ারি আছে একটু বলে দিও, যার যত কোশ্চেন আছে বাবা আমাকে আলাদা সময় টেক্সট করিস, ফোন করে নিস, ঠিক আছে, বা অন্য একটা সেশন নিয়ে সেখানে আমি কোশ্চেন সেশন রাখবো, সেখানে স্যার, আপনার করিস। free অরিজিৎ time স্যার যেটা কখন? পড়াচ্ছে যদি সেটা, ফোন টোন ঠিক করে আছে, কথা অরিজিৎ স্যার বলতে এখন পড়াচ্ছে পড়। হ্যাঁ, ঠিক আছে, তো আমি স্টার্ট করছি। সোমো, তোমার যা কোয়েশ্চেন আছে প্রীতম দাকে জিজ্ঞাসা করে নিও ক্লাসের পরে, ঠিক আছে? ওকে। ওকে। হ্যাঁ, okay. তো দেখো, তো আমি যেটা বলছিলাম এআই, তো এতক্ষণে নিশ্চয়ই এইটুকু ধারণা হয়েছে যে এআই অ্যাকচুয়ালি কি, যেটা মেশিন ইন্টেলিজেন্স মানে সরি হিউম্যান ইন্টেলিজেন্সকে মিমিক করে বা রেপ্লিকেট করে।
বাট আমরা এই থ্রু এটা হচ্ছে তোমাদেরকে ফ্রিতে সেমিনার করাচ্ছি, এরকম সেমিনার আরো চলতে থাকবে ফ্রিতে, তাই তো? বেরোলাম আমি, টাটা। হ্যাঁ হ্যাঁ দাদা বেরিয়ে। তো এবারে জিনিসটা কি হচ্ছে, তোমাদের দিকে অ্যাকচুয়ালি কি করতে হবে বা কি পড়তে হবে সেই টপিক নিয়ে আমি বলবো। আর কমপ্লিটলি তোমাদের এগুলো সব ফ্রি থাকবে, ওকে? কোনো সাবস্ক্রিপশন নেই, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, ঠিক আছে? কমপ্লিটলি ফ্রি থাকবে। আমি ডেভিড স্যারকেও বলেছি, ডেভিড স্যারের এই উদ্যোগ নিয়ে, ইজি টু লার্নিং এর এই উদ্যোগ নিয়ে যে ফ্রিতে সবাইকে এআই, ঠিক আছে, মেশিন লার্নিং এই জিনিসগুলোকে বাই সেমিনার পড়ানো। তো তোমরা সবাই এটাতে ইন্টারেস্টেড তো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা। ইন্টারেস্টেড। ওকে, তোমরা ইন্টারেস্ট থাকলে আমিও পড়িয়ে যাব, কন্টিনিউ করে যাব। ওকে, তো আমি আজকে আর বেশিক্ষণ করবো না, জাস্ট আমি বলে দিয়ে যাই, নেক্সট সেমিনার হবে কমপ্লিটলি পাইথন। আমি এখনো বলে দিচ্ছি, নেক্সট সেমিনার তার টপিক থাকবে পাইথন, ওকে? এর বেসিক্স যদি সম্ভব হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেশিন লার্নিং এর উপরে। মেশিন লার্নিং এর উপরে নেক্সট আমাদের সেমিনারটা থাকবে। হোয়াট ইজ মেশিন লার্নিং, প্র্যাকটিক্যাল লাইফে মেশিন লার্নিং জিনিসটা কি? কার মাইক অন আছে আই গেস? ওকে, তো মেশিন লার্নিং জিনিসটা কি, এইটা হচ্ছে নেক্সট সেমিনার। তো তোমরা সবাই ইন্টারেস্টেড? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার, ইন্টারেস্টেড। আমরা ইন্টারেস্টেড, তুমি ভুলে যাও না তাহলেই হবে। ঠিক আছে, দীপায়ন ওই গ্রুপের লিঙ্কটা একটু পাঠিয়ে দিও, ঠিক আছে? যারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করে যাও। আচ্ছা ঠিক আছে। চিন্তার কিছু নেই, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, ঠিক আছে? কোথাও কিছু বলা হবে না তোমাকে এটাতে সাবস্ক্রাইব করো, ওটাতেই করো, কমপ্লিটলি তোমাদের ইচ্ছা। আমার ভয়েসটা ব্রেক হলো, মানে সাবস্ক্রিপশন কত? নো সাবস্ক্রিপশন, আচ্ছা নো ওকে স্যার। সাবস্ক্রিপশন, ওকে? কোনো টাকা পয়সা কিচ্ছু নেওয়া হবে না তোমাদের কাছ থেকে, ওকে? দাদা একদম কমপ্লিট শেখাবে মেশিন লার্নিং? দেখো, যতদিন তোমাদের ইন্টারেস্ট থাকবে, আমি যখন দেখবো সেমিনার তোমরা অ্যাটেন্ড করছো না, তখন আমিও বন্ধ করে দেবো, ওকে? তো অ্যাজ একজন অ্যাটেন্ড করলো, একজন অ্যাটেন্ড করলে আমি তাকে পড়াবো, আচ্ছা তাহলে কোনো চাপ নেই। ঠিক হ্যাঁ আছে? দাদা করবো। ওকে, বাট এরকম না যে আজকে ক্লাসে একজন, পরের ক্লাসে অন্য আরেকজন, ঠিক আছে? তখন তো জিনিসটা ঠিক না, ওকে? একজন মানে কনসিস্টেন্ট একজন, ওকে? তো লাস্ট অব্দি যারা থাকবে আমি বলে দিচ্ছি তোমরা আরো বেটার জায়গায় পৌঁছাবে, ওকে? ইন টার্মস অফ ইউর স্কিলস, ইন টার্মস অফ ইউর নলেজ। বেসিক থেকে পুরো শেখাবে তো? অবশ্যই। আজ অব্দি একটা কোর্স বলো যেটা বেসিক থেকে আমি শেখাইনি। বেসিক থেকে অরিজিৎ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। না অরিজিৎ স্যার বলছি যে স্যার ওইটা যে মেশিন লার্নিংটা না, আপনাকে রিকোয়েস্ট আর কি ওইটা একটু করান আর কি, পেড মানে টাকা নিন বা ফ্রিতে করান, মানে ওটা একটু রিকোয়েস্ট আপনার কাছে ওইটা করানোর আর কি। আপনাকে এটা নিয়ে অনেকবার এসএমএসও করেছিলাম, ও আচ্ছা, এসএমএস করে ওটা দিলেন না? খুবই দরকার আর কি। প্রথম ব্যাপার হচ্ছে আমাকে স্যার বলা বন্ধ করো, ঠিক আছে? আমার এই জিনিসটা, টার্মটা অতটা শুনতে ভালো না লাগে না, ঠিক ঠিক আছে, আছে? স্যারকে স্যার বলবো না আর কি। না না স্যার, সবাই স্যার না, ঠিক আছে? পড়াচ্ছি মানেই স্যার না, পড়াচ্ছি মানে তারা দাদাও হয়, ওকে? তো তুমি দাদা বলতে পারো, তোমার যদি কনফিডেন্ট, ঠিক আছে, তোমার যদি ইচ্ছা হয় যে স্যারই বলবে তাহলে স্যারও বলতে পারো। বাট যেটা হচ্ছে কি, টাকা নিয়ে কোনো ব্যাপারই না। আমি টাকা নিয়ে হলে আজকে তোমাকে বলতাম এইটা আমি পড়িয়ে দিচ্ছি, এরপরে এইগুলো পড়াবো, অ্যাডভান্স টপিকস, এর জন্য তোমার 500 টাকা করে দাও। বাট এরকম কোনো জিনিস আসবে না, সবকিছু ফ্রি, ওকে? একদম সবকিছু ওপেন করে দিলাম তোমাদের জন্য, ওকে? ঠিক আছে? দাদা আমার একটা বক্তব্য হ্যাঁ আছে। ঠিক আছে। হ্যাঁ বলো। বলছি দাদা, আমাদের সবকিছু বেসিক থেকে শুরু হয় কিন্তু অ্যাডভান্সে পৌঁছানোর আগে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তার কারণটা কি থাকে? কোনো কোর্স, তার সাবস্ক্রিপশন, আর তার টাইম লিমিট, তাই তো? হ্যাঁ বাট দাদা। এবার তো তাহলে টাইম লিমিট নেই। এইখানে কোনো না আছে কোর্স, না আছে সাবস্ক্রিপশন, না আছে টাইম লিমিট, ক্লিয়ার? ওকে, এটা আমি তোমাদিকে বলেছিলাম জাভার ক্লাসে যে ডেভিড স্যারের সাথে আমি কথা বলবো। ডেভিড স্যারের সাথে আমি যখন কথা বললাম যে স্যার আমরা এডুকেশনটাকে ফ্রি রাখি, তো যখনই ফ্রি রাখার কথা, ডেভিড স্যার কিন্তু ইসি লার্নিং এর তরফ থেকে গো অ্যাড দিয়েছে। তো বাকি ইনস্টিটিউট কিন্তু এরকম করে না, ঠিক আছে? ওকে, তো ইজি টু লার্নিং থেকে কিন্তু আমি নিয়ে আসলাম, ওকে? না এই ভিডিওগুলো যে রেকর্ডিং গুলো কোথায় পাবো? এই ভিডিওগুলো ইউটিউবে একটা প্লেলিস্ট হবে, তার মধ্যে এগুলো থাকবে, ওকে? হ্যাঁ দাদা। ইউটিউব বলতে যেটা তুমি চ্যানেলটা দিয়েছিল ওই চ্যানেলটা? আমার চ্যানেলেও থাকতে পারে, তোমার ইজি টু লার্নিংও থাকতে পারে, তোমরা লিঙ্ক পেয়ে যাবে মোটামুটি, চাপ নিও না, ঠিক আছে? ওই চ্যানেলটা দিয়ে দিল। সেটা আমাকে ডিসিশন নিতে দাও। তোমরা পড়ো, ঠিক আছে? তোমরা পড়ার ব্যাপারটা থাকো, ঠিক আছে? ইউটিউবে লিঙ্ক খুললে যেন তোমাদের ভিডিও আসে, এইটুকু তোমাদের চাই, তাই তো, নাকি না? হ্যাঁ দাদা। বাস, ঠিক আছে।
ওইটার ব্যবস্থা আমি করে দেবো। যাই হোক, আমার কাছে আর 5 মিনিট টাইম আছে, কারণ আমাকে একটা মিটিং এ ঢুকতে হবে। আমি জাস্ট বলে দিই, নেক্সট স্যার আমি ওই গ্রুপটা একটু আমাদেরকে একটু ক্রিয়েট করে দিন না। দীপায়ন, হ্যাঁ অয়ন, ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আর স্যার ওই যে মেশিন লার্নিং এ যা যা হবে ওই গ্রুপে দিয়ে দিবেন, তাহলে খুবই সুবিধা হয় আর কি। সব সব দেওয়া হবে। তুমি ভাই তুমি চিন্তা করো না, তোমার আশেপাশে সব রিসোর্স থাকবে, তুমি একদম চাপ নিও না, ঠিক আছে? তোমরা আছে। পারলে, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে তোমরা আরো বাকি যে কলেজ গুলো আছে বা বন্ধু বা জুনিয়র যারা এই ফিল্ডে ইন্টারেস্ট আছে তার দিকে জয়েন করাও। কোনো টাকা পয়সার ব্যাপারে না, ঠিক আছে? বলে ফ্রিতে জয়েন করতে, ঠিক আছে? ওকে, তো দেখো, প্রথমে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটার ব্যাপারে আমি এত বকবক করলাম, বাট জিনিসটা যত শর্টে বললাম তত শর্টে নয়। এরপরেই আসে আমাদের মেশিন লার্নিং। তো তোমার দিকে যদি ভালো করে একজন এআই ইঞ্জিনিয়ার হতে হয়, সবার প্রথমে তোমার দিকে বেসিক্স যেটা জানতে হবে সেটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং যদি না জানো, তোমরা এআই এর এটাও এখনো শিখোনি, আই তো অনেক দূরের কথা। ওকে, দেন তোমাদের আসবে নিউরাল নেটওয়ার্ক, যেটার উপর আমি কিন্তু পড়াবো। থার্ড যেটা আসবে সেটা হচ্ছে কি, ডিপ লার্নিং। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। এরপরে কি আসবে জানো কেউ? জেনারেটিভ এআই দাদা। একদম জেনে জেন এআই। জেন এআই বা জেনারেটিভ এআই। এই জেন এআই এর মধ্যে কি কি পড়ে? জেন এআই এর মধ্যে পড়ে আমাদের এই যে জিপিটি। এলএলএম ল্যাঙ্গুয়েজ। একদম ঠিক। এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। No, natural language processing comes under machine learning and deep learning. জেনারেটিভ এআই কি হয় দেখো, তোমার জিনিসটা এরকম ভাবো, এআই এর একটা ইউজ কেস হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর মধ্যে আছে নিউরাল নেটওয়ার্ক। আমরা যত ডিপটা ঢুকছি, নিউরাল নেটওয়ার্কের ভেতরে আছে ডিপ লার্নিং। ওকে, ডিপ লার্নিং এর আরো যদি আমরা ডেপতে যাই তখন আমরা পাবো জেন এআই। জেন এআই এর ভেতরে যখন ঢুকবো তখন আমরা কি পাবো? নাম শুনেছো তোমরা? কি? ল্যাংড়া ল্যাংগ্রাফ তো টুলের নাম যেটা দিয়ে আমরা বানাই। এটা হচ্ছে এআই এজেন্ট। তোমরা শুনেছো তো, এই একটা এজেন্ট বানিয়ে দিলাম, ও একটা এজেন্ট হ্যাঁ, বানিয়ে দিলাম। পাইথন দেখবি ইউটিউবে প্রায় হাজার হাজারটা ভিডিও, হাউ টু ক্রিয়েট ইউর এআই এজেন্ট। তো এই এআই এজেন্ট তোমরা কোথায় পড়বে? যখন তোমরা জেন এআই এ আরো ডেপতে যাবে, এলএলএম পড়বে, এলএলএম ফাইন টিউনিং, এলএলএম কে মডেল ট্রেন করা, ওকে, ওয়েটস এন্ড বায়াস নিয়ে ক্যালকুলেশনস, ওকে, বিভিন্ন জিনিস থেকে জেনারেট করা, ইমেজ জেনারেট করা, পিপিটি জেনারেট করা, ভিডিও জেনারেট করা। আমি এরকম বলছি না যে আমি একটা চ্যাট জিপিটি খুলে দিলাম, দিয়ে টাইপ করে দিলাম, প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে দিলাম, বেরিয়ে গেল। এইসব আমি শেখাবো না, ঠিক আছে? এইসব জিনিস তোমরা এমনিই পারবে। আমি শেখাবো তোমাদের কোডিং, কি করে তোমরা সিস্টেমে ইন্টিগ্রেট করতে পারবে, তোমাদের কি করে একটা এন্ড টু এন্ড সিস্টেম বানাতে পারবে। ওকে, এই এজেন্ট দিয়ে তোমরা ফাইনালি কি বানাবে? কি? এজেন্টিক এআই। অ্যাজেন্টিক এআই। তো আমার লাস্ট গোল হচ্ছে তোমাদেরকে অ্যাজেন্টিক এআই। এরপরে এখন আসছে এজিআই, অ্যাজেন্টিক এআই এর নেক্সট স্টেপ, যেটা নিয়ে রিসার্চ চলছে। ওকে, তো যেটা হচ্ছে অ্যাজেন্টিক জেনারেলাইজড ইন্টেলিজেন্স। তার আগে আসতে পারে এসিআই, অ্যাজেন্টিক কন্টেক্সচুয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো আমার শেখানোর দায়িত্ব তোমার দিকে এই এজেন্টিক এআই নিয়ে। আজকে আমি বেশি বকবক করছি না, কারণ এআই নিয়ে জাস্ট তোমার দিকে মিমিক দেওয়াটা, হিস্ট্রি নিয়ে বলাটাই আমার মেন এ ছিল। নেক্সট ডে কিন্তু দাদা মেশিন একটু লার্নিং। হেল্প করবে, একটু কস্ট ফাংশনটা একটু বলে দাও, এগোতে পারছি নি। কস্ট ফাংশন, হ্যাঁ দাদা। কস্ট ফাংশনটা আমি বলতে পারি, কিন্তু আমার 9টা 10-এ মিটিং। ওকে, বুঝলে? দাদা, একটু বলে দাও। আমি একটা কাজ করি না, নেক্সট ইটাতে বলে দিই, আমি 1-2 দিনের মধ্যে আবার নেবো। ওকে দাদা। হ্যাঁ, আর কারণ আমার কাছে 2 মিনিট আছে, আমার খাওয়ারও টাইম নেই, আমাকে ওটাতে আবার জয়েন হয়ে যেতে হবে, বুঝলে? আচ্ছা দাদা। হ্যাঁ, তো আমি এআই তুমি যে আছে পড়ালে, এটা তো বললে আরো ডেপথ আছে, তা ওটা ডেপথটা কোথা থেকে জানবো আরো? তার জন্যই তো সাবস্ক্রিপশন ছাড়া আমি পড়াচ্ছি। আরে তোমার দিকে যা শেখাচ্ছি এটা এআই এর আন্ডারই। ওকে, তোমার দিকে একদম আমি ডেপথে আস্তে আস্তে ঢুকে 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 পড়াবো। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। এন্ড গোল। তো এটা ছিল স্টেপ 1, ছিল হিস্ট্রি জানা, এআই জিনিসটা কি আগেই তোমাদের নলেজ আছে সেটাকে কানেক্ট করা আর হিস্ট্রিটা জানানো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেশিন লার্নিং জিনিসটা কি। এইটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এআই এর মধ্যে আমাদের কি করে ঢুকতে হবে, কতটা ঢুকতে হবে। আর এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেখান দিয়ে আমরা কোডিং স্টার্ট করি। ওকে, ঠিক আছে, চলো আমি আর কিছু বলছি না। কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলো, আর সবাই গ্রুপে জয়েন করে যাও। এই দিয়েছো সবাই, লিঙ্কটা দিয়েছো?